অনেকগুলি দেশ থেকে আমাদের প্রবাসী শ্রমিকরা টাকা পাঠায়, কিন্তু ভারতের রিজার্ভ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী শুধু বাংলাদেশ থেকে ভারতীয় কর্মজীবীরা যে পরিমাণ অর্থ রেমিট্যান্স পাঠায় ভারতে, তার পরিমাণ আমাদের বহু দেশ থেকে আমাদের প্রবাসীরা যত টাকা পাঠায় তার চেয়ে বেশি। একটু বিবেচনা করা কি দরকার আছে? এই ঢাকা মহানগর বিশ্বের অন্যতম দূষিত শহর, এর বায়ু দূষিত, এখানে যা কিছু হচ্ছে সবই প্রায় দূষিত কাজ হচ্ছে। মানুষ ব্যাংক লুট হয়। আওয়ামী লীগের অর্থমন্ত্রীকে আমরা বলতে শুনেছি কোন একটা ব্যাংকের চুরি নিয়ে বলেছেন যে এটা তো সাগর চুরি, এটা মহাসাগর চুরি, কিন্তু কোনো বিচার হয় নাই। এবং উনি নিজেও বলেছেন যে এর মধ্যে এমন সব লোকজন জড়িত যেটার বিচার করা মুশকিল। এবং তার ফলাফল আমরা দেখলাম যে আমাদের দেশে চুরি চামারি করে কিছু লোক দেশে না বিদেশে পর্যন্ত অনেক বড় বড় সম্পদশালী ব্যক্তি হয়ে গেছে। একটু আগে আপনারা শুনলেন যে আমাদের রিজার্ভ কমছে এবং এটা বাড়ার কোনো লক্ষণ কেউ দেখছে না। ঋণ করে বাড়ানোর চেষ্টা হচ্ছে এবং বাংলাদেশ ব্যাংকের রেফারেন্স দিয়ে বলা হচ্ছে যে তারা আশা করছে যে IMF এর পরের কিস্তিটা পেলে রিজার্ভটা কিছু বাড়বে। তার মানে ঋণ করে রিজার্ভ বাড়ানো, এটা কতটা রিজার্ভ ভাবা দরকার। আমার সম্পদ কত, এটার বৃদ্ধি দেখানোর জন্য যদি আমাকে ঋণ করে দেখাতে হয়, তাহলে এটা আসলে প্রকৃতপক্ষে কোনো বৃদ্ধি না। আমাদের প্রবাসী আয় কমে যাচ্ছে, আমাদের রপ্তানি আয় হুমকির মুখে। তাহলে আয় বাড়ার আর সুযোগটা কোথায়? আমাদের অনেকগুলি দেশ থেকে আমাদের প্রবাসী শ্রমিকরা টাকা পাঠায়, কিন্তু ভারতের রিজার্ভ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী শুধু বাংলাদেশ থেকে ভারতীয় কর্মজীবীরা যে পরিমাণ অর্থ রেমিট্যান্স পাঠায় ভারতে, তার পরিমাণ আমাদের বহু দেশ থেকে আমাদের প্রবাসীরা যত টাকা পাঠায় তার চেয়ে বেশি। তো একটু বিবেচনা করা কি দরকার আছে যে এত টাকা যে বিদেশি মুদ্রায় চলে যাচ্ছে, এটা বন্ধ করার কোনো পথ আছে কিনা? আমার 2 লক্ষ শ্রমিক বাইরে পাঠিয়ে যে টাকা আমার উপার্জন হয়, তার চেয়ে অনেক বেশি টাকা চলে যাচ্ছে আমার। এটা ঠেকানোর জন্য কোনো চেষ্টা আছে কিনা? যে কাজ করে তারা এই টাকা উপার্জন করে নিয়ে যাচ্ছে, ওই কাজ আমাদের দেশের লোককে দিয়েই যদি আমরা করাতে পারি, তাহলে তো এটা হয় না। কোনো আগ্রহ নাই। যেমন আগ্রহ নাই আমাদের দেশে যে গ্যাস সন্ধান করে গ্যাস উত্তোলন করে আমার দেশের প্রয়োজন মেটানো, এর চেয়ে বরঞ্চ LNG আমদানি করা, এদিকে সরকারের আগ্রহ বেশি। এর মধ্যে দুর্নীতি, অনাচার, উপার্জনের ব্যবস্থা আছে, কিন্তু দেশের কল্যাণের কোনো লক্ষণ নাই। এবং এ ধরনের অনাচারের কারণেই আজ দেশের এই অবস্থা। আমাদেরকে বলা হয় আর কি যে আমাদের বিদ্যুতের ইনস্টলড ক্যাপাসিটি অনেক বেশি, আমাদের যা প্রয়োজন তার দ্বিগুণেরও বেশি। কি লামা বা আমার ওই ইনস্টলড ক্যাপাসিটিতে? এর পুরোটা কখনোই উৎপাদন হয় না, তার অর্ধেক কখনো উৎপাদন হয় না। আর যাও উৎপাদন হয় সেটা বিতরণের ব্যবস্থা নাই। সারা দেশে লোডশেডিং চলছে, আর অন্যদিকে ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা আমরা খরচ করতেছি। যেখানে আপনার ইনস্টলড ক্যাপাসিটি আপনি ইউটিলাইজ করতে পারেন না,
সেখানে আরও নতুন করে করার জন্য চুক্তি করতেছেন। আমরা শুনছি যে রূপপুর পাওয়ার প্ল্যান্টের মতো আরেকটা পাওয়ার প্ল্যান্ট করার জন্য চুক্তির আলোচনা চলছে। কি করবেন আপনি যেসব বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছেন তার উৎপাদন নিশ্চিত করে বিতরণের ব্যবস্থা করলে তো আগামী আরো বহু বছর আমাদের নতুন আর কোনো বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দরকার নাই। এটা সরকারের হিসাব। এ সব কিছুর মধ্যে অনাচার এবং অসম শর্তে আদানি থেকে বিদ্যুৎ আমদানি এবং আমাদের দেশের জাতীয় স্বার্থ বিনষ্টকারী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র, এই সব কিছু আমাদেরকে মেনে নিতে হচ্ছে। দেশের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে। আর এই লুটপাট, এই চুরি চামারির মাসুল দিতে হচ্ছে জনগণকে। বছরে 2 বার 3 বার করে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে, গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, তেলের দাম বাড়ানো হচ্ছে এবং জনগণকে আবার বলতেছে যে সমন্বয় করা হবে। সমন্বয় মানে কি? সবসময় তো দিকে সমন্বয় মানে বাড়ানো। সারা দুনিয়ায় আপনার ক্রুড অয়েলের দাম কমে যাচ্ছে, কিন্তু আমাদের দেশে তেলের দাম বাড়ানো হচ্ছে। বিনামূল্যে সার দেবে এই বলে ক্ষমতা এসেছিল এই সরকার, সারের দাম বাড়ানো হয়েছে। ঘরে ঘরে চাকরি কোথায়? আজকে বিআইডিএস পর্যন্ত বলছে যে বেকারের সংখ্যা বাড়ছে। এবং আরো খুবই অ্যালার্মিং খবর যেটা, সেটা হলো যে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। সরকারের প্রতিষ্ঠান পর্যন্ত বলতেছে যে আজকে দেশের প্রায় 38% মানুষ, পরিবার, তাদেরকে ঋণ করে চলতে হচ্ছে। কোথায় আপনার অর্থনৈতিক উন্নয়ন? আমাদের মন্ত্রীদের বলতে শুনি প্রতি বছর আমাদের পার ক্যাপিটা ইনকাম বেড়ে যাচ্ছে, মাথাপিছু আয় বেড়ে যাচ্ছে। আপনি সাধারণ মানুষরা আমরা তো বুঝতে পারতেছি না যে কবে বাড়লো আমার এই উপার্জন। আমার যদি উপার্জন বেড়ে থাকে তাহলে তো আমার জীবনযাত্রার মান আরো ভালো হবে। আমার সন্তানের আমি আর একটু ভালো জামা কিনে দিতে পারবো, আমি তার মুখে আর একটু ভালো খাবার দিতে পারবো। আমি কি পারছি সেটা? কেন পারছি না? জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাচ্ছে এবং তার সুবিধা ভোগ করছে মাত্র হাতে গোনা কিছু মানুষ। এই বাংলাদেশে কোটিপতি প্রতি বছর নতুন করে যারা হচ্ছে তার সংখ্যা একটা রিপোর্টে বলছে যে এর হার আর কি, জনসংখ্যার ভিত্তিতে এর হার চীনের চেয়েও বেশি। এত কোটিপতি হয় আমার দেশে। আবার একইভাবে আমাদের দেশের গবেষণা সংস্থাগুলি বলছে যে আমাদের প্রতি বছর দরিদ্র মানুষের সংখ্যাও বাড়ছে। এই কোভিডের পর যে পরিমাণ মানে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে কখনো বাড়ে নাই এত। কর্মসংস্থান কমছে, আমাদের শিশু মৃত্যুর হার বাড়ছে, আমাদের আপনি যে বয়স সীমা আর কি, যে মানুষ কত বছর বাঁচবে, গড় আয়ু, এটা কমে যাচ্ছে। এটা অস্বাভাবিক ব্যাপার আর কি, যে নর্মালি গড় আয়ু বাড়ে কিন্তু আমাদের কমে যাচ্ছে। আপনার জিনিসপত্রের দাম বাড়ার মানে হলো প্রকৃত মজুরি বা প্রকৃত আয় কমে যাওয়া। আপনারা এখানে সাংবাদিকরা যারা আছেন, আপনারা তো নির্দিষ্ট নিম্ন আয়ের মানুষ। জিনিসের দাম বাড়া মানে মজুরি কমা। যারা মজুরি উপার্জন করে তাদের মজুরি কমা, আর যারা ওইভাবে করে না তাদের প্রকৃত আয় কমা। সমস্ত মানুষের এই প্রকৃত আয় বা প্রকৃত মজুরি কমে যাচ্ছে। এই অবস্থা, এটা মানা যায় না। এর পরিবর্তন, সেই জন্যই এদেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ একটা পরিবর্তনের প্রত্যাশা করছে। তারা সেই পরিবর্তন গণতান্ত্রিক প্রক্রিয়া করতে চায় বলেই শান্তিপূর্ণভাবে তার এই মনোভাব তারা ব্যক্ত করেছে। 7ই জানুয়ারি নির্বাচন নামে যে খেলা, সেই খেলায় তারা অংশগ্রহণ করে নাই।
এর মাধ্যমে তারা তাদের প্রতিবাদ জানিয়েছে, তাদের ক্ষোভ প্রকাশ করেছে, তাদের প্রতিবাদ তারা প্রকাশ করেছে। কিন্তু এই সরকার এটা পরোয়া করে না। তারপরেও লজ্জা শরমের মাথা খেয়ে তারা বলে তারা নাকি জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের সমর্থন ধন্য হয়ে তারা আজকে ক্ষমতায় আছে। একটু আগে মান্না ভাই বলতেছিলেন যে এতই যদি সমর্থনে আপনারা উদ্দীপ্ত, তাহলে ভয়টা পাচ্ছেন কাকে? হয়তো পাওয়ার কারণে, কিন্তু তারা জানে যে তাদের এই দাবি অসার, ফলে ভয়ের ব্যাপার আছে। জনগণের বিক্ষোভ, জনগণের বিদ্রোহর ভয় তারা করছে।